নমস্কার। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ছোরার রোগী কেন বারবার চিকিৎসক পরিবর্তন করে, সাইকোসিসের রোগী কেন চিকিৎসক পরিবর্তন করে, টিউবারকুলার মায়াজমের রোগী কেন চিকিৎসক পরিবর্তন করে, এই তিনটা বিষয় যদি একটু আমাদেরকে স্পষ্ট করে দিতেন। আমরা আমাদের আজকের আলোচনায় ডাক্তার পৈতোষকে ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের আজকের আলোচনায় আমরা কিন্তু একটা কথা বলেছি, প্রিডমিনেটিং, প্রবল। আপনি টিউবারকুলার মায়াজমের মধ্যে ছোরা এবং সিফিলিটিক নিয়ে টিউবারকুলার মায়াজম, অর্থাৎ যেখানে আপনি ছোরার আধিক্য দেখবেন সেখানে আপনি চেঞ্জেবল মুড দেখবেন, পরিবর্তনশীল মনোভাব তার মধ্যে থাকবে। যখন আমরা সাইকোসিসের পেশেন্টকে দেখি, এখানে আমরা মিশ্র মায়াজম থাকে এবং সেখানে প্রিডমিনেটিং বা প্রবল ভাবে অবশ্যই ছোরা দায়ী থাকে, যে কারণে তার স্তন্ত্রতা কোনোভাবেই কমে না। আশা করি সংক্ষিপ্ত ভাবে উত্তর দিলাম। পৈতৃদা অর্থাৎ অভিজ্ঞ মানুষ নিশ্চয়ই বুঝেছেন। জি, ধন্যবাদ পরিতোষ হালদার স্যারকে। আমাদের সাথে আর আছেন ভারত থেকে সাইদুর রহমান স্যার। স্যার হাত উত্তোলন করেছেন। স্যার, আপনার প্রশ্নটি যদি আপনি করেন। সাইদুর রহমান স্যার। নমস্কার স্যার। আজকে স্যার মায়াজম নিয়ে প্রথম আলোচনা, খুব সমৃদ্ধ আলোচনা হয়েছে এবং আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। তো আমি একটা পেশেন্ট স্যার আলোচনা প্রসঙ্গে বলবেন, বারবার ডাক্তার চেঞ্জ করা। তো আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তো সে 40 বছরের মানে হচ্ছে আপনার 40 বছরের ম্যানিয়া পেশেন্ট বলে, মানে বিভিন্ন জায়গায় মানে কোন একটা ডাক্তার দেখিয়ে সে ডাক্তার ওষুধটা ঠিকঠাক খেলো না। মানে একটা ডাক্তার একটা জায়গায় একটা শহরে গিয়ে একটা ডাক্তার দেখিয়েছে, সাইকিয়াট্রি দেখিয়ে বাড়ি আসতে আসতে বাসে কোনো একজনের সঙ্গে দেখা হলো। সে বলতে শুরু করলো যে আমি 40 বছর ম্যানিয়ায় ভুগছি, আমি খেতে পারি না, ঘুম হয় না, শীতের সময় স্নান করি না, অথচ খেতে দিতে পারেন। এবার সে দেখা যাবে সে বাসে এক ভদ্রলোকের সঙ্গে দেখা, তাকে বললো এই ঘটনা, বললো সেগুলো আমাদের পাড়াতে একজন ছিল, অমুক ডাক্তারের কাছে ভালো হয়েছে। ব্যাস, পরের দিন তিনি আসলেন, আসার পরে তার ওষুধ থাকলো, পরের দিন আবার সেই ডাক্তারের কাছে গেলেন। এইরকম করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে এমনও কোনো সাইকিয়াট্রিস্ট নেই যে উনি দেখাননি, কিন্তু দেখানোর পরে এখনো ওই রকম অবস্থাতে আসছে। আমার কাছে এসেছিলেন, তো আমি যা কেস টেকিং করে ওনাকে আর্সেনিক দিয়েছিলাম, পরে মনে হয় বেলেডন দিয়েছিলাম, তো পরে তো উনি আর মানে ধৈর্য ধরে থাকেননি। তো স্যার এই যে এই পেশেন্ট গুলো স্যার মানে কেস টেকিং আছে আমার কাছে, মানে কিভাবে মানে আমরা স্যার ট্রিটমেন্টটা দিতে পারি, বা কোন মায়াজমের মধ্যে আসে, মানে ওষুধ ঠিকঠাক ভাবে খায় না, খেলে পরে ভালো থাকে কিন্তু ডাক্তার চেঞ্জ করে, মানে প্রতিনিয়তই ডাক্তার চেঞ্জ করে, কোনো ডাক্তারের কাছে বেঁধে ওষুধ খায় না, আর শীতের সময় মানে মাসের পর মাস তার স্নান করে না। এই বিষয়ে স্যার জানতে চেয়েছিলাম। আপনার যে বক্তব্য, ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন করেছেন। এখানে আমরা পৈতোষদা যে প্রশ্ন, ডাক্তার পৈতোষ হালদার যে প্রশ্ন করেছেন, সেই একই ধরনের কথাটা প্রায়। আপনাকে রোগীকে মোটিভেশন দেওয়া শিখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে ছোরা যে একেবারে প্রবল ভাবে রয়েছে সেটা তো আপনিও বুঝতে পারেন, আমিও বুঝতে পারছি, এবং এখানে যারা সবাই বুঝতে পারছেন ছোরা প্রবল আছে, কিন্তু ডায়াগনোসিস হয়তো সঠিক হয় না এবং তাকে মোটিভেশন দেওয়া সঠিক হয় না। এই দুটো জিনিস খুব বেশি প্রয়োজন। একজন চিকিৎসকের জন্য অবশ্যই একজন রোগীকে ভালো মোটিভেশন দেওয়া আমাদের একান্ত কর্তব্য। এক, অর্থাৎ এই রোগী যদি বারবার ডাক্তার পাল্টায়, ছোরা আমরা জানি তার ছোরার প্রবণতা প্রবল ভাবে আসছে, কিন্তু আমরা এমন করে অ্যান্টিসেপটিক ওষুধ ব্যবহার করতে পারিনি যে তার এই ছোরার যে তন্ত্রতা কিছুটা কমাতে পার। এখন সেটি কেন হচ্ছে? হয়তো ভালো রোগীলিপি হয়ে আপনার দেশে সেখানে আর্সেনিক, হয়তো একজন ডাক্তারের দৃষ্টিতে হয়তো সেটা মানে থুজা বা আরেকজনের কাছে, এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমি বলছি রোগী যেহেতু আপনার আমি জানি না কেন করছেন সেটা আমি জানি না, আমি অতটা লক্ষণ তার জানিনি, কিন্তু যদি তার মেন্টালি ভালো সিমটম কালেকশন করা যায়, বিশেষ করে একটা ব্যারিয়ার হচ্ছে নিশ্চয়ই, কোথাও না কোথাও একটা ব্যারিয়ার আছে, এবং সেই ব্যারিয়ারের বিপরীতে যদি আমরা একটা ভালো ফার্স্টে আমাদের একটা অ্যান্টিসোরিক মায়াজম ভালো ধরনের একটা মানে একেবারে যেটাকে আমরা বলি সিমিলিমাম করে বা নিয়ার টু সিমিলিমাম করে যদি আমরা প্রয়োগ করতে পারতাম,
তাহলে হয়তো এর এই রেস্টলেস যে অবস্থাটা বা মুড চেঞ্জেবল যে মুডটা তার, বা এই যে তার ড্রাইভিং প্লেস টু প্লেস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এই জায়গাটা তার রোধ করা সম্ভব হতো। এখানে আপনার কিছুটা ঔষধ আর বাকিটা আপনাকে কিছুটা মোটিভেশন, এটা ভালো রোগী না হলে এসব ক্ষেত্রে মিশ্র মায়াজমে ভালো রেজাল্ট আনা খুব কঠিন কাজ স্যার। এই জায়গাটায় ভালো রোগীকে আমাদেরকে অবশ্যই করতে হবে। বিশেষ করে কোন জায়গায় হয়তো কজেশনে ব্যারিয়ার থাকতে পারে, কজেশন হয়তো এমনটা জায়গা আপনি আসছেন ফিজিক্যাল বা মেন্টালি, তার এমন একটা কজেশন সেখানে আছে যে এই কজেশনটাকে আপনি ভাঙতে পারেননি এ যাবৎকালে, সেখানেই ব্যারিয়ার হয়ে গেছে। এই যে ব্যারিয়ার গুলোকে আপনাকে চিনতে হবে, জানতে হবে, তাহলেই আপনি এখানে সবকিছু সফল হতে পারবেন আমি বিশ্বাস করি। কারণ যেহেতু মেন্টালি ছোড়া তার প্রাধান্য আছে, হয়তো ফিজিক্যাল স্তরে তার পরিবর্তন বা প্যাথোলজি স্তরে তার পরিবর্তন ঘটেনি, এসব ক্ষেত্রগুলোতে অবশ্য সফল হওয়া যায় যদি আমরা ঠিকভাবে কাজটি করতে পারি। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ সাইদুর রহমান ধন্যবাদ স্যার, স্যারকে। পরবর্তী সময় স্যার আমি গ্রুপে দেবো স্যার কেস টেকনিকটা। জি ধন্যবাদ সাইদুর রহমান স্যারকে। আমাদের সাথে আছেন গৌতম ঘোষ স্যার, উনি হাত উত্তোলন করেছেন। স্যার আপনার প্রশ্নটি যদি করেন। স্যার নমস্কার স্যার। নমস্কার। স্যার ক্লাসটা খুব ভালো লাগলো, কিন্তু আমি অল্প নিজে ক্লিয়ার হতে পারছি না, ওর জন্য দুটো কোশ্চেন ধরবো। মানে ধরুন স্যার, থ্যালাসেমিয়া রোগী, ওই রোগীদের ব্লাডটা কমতে থাকে, এখানে আপনি বলছেন বা আমরাও পেয়েছি ল্যাক অফ, মানে ল্যাক থাকলেই আমরা সোরাতে ফেলিয়ে দিই। তাহলে কি থ্যালাসেমিয়া রোগীগুলি কি সোরা রোগী, মানে সোরা মায়াজামের অন্তর্ভুক্ত নাকি? আরো আরেকটা কোশ্চেন লোকের সাথে ক্লিয়ার হওয়ার জন্য বলছি, যেমন হার্ট ডিজিজ বা আর্থারাইটিস রোগী একটা, ওনাদের ধরুন ইচিং প্রবলেম আছে, মানে স্কিন ডিজিজ হয়েছে, ওই ইচিং আসলে খুব আরামদায়ক হয়, সাথে আর্থারাইটিস মানে ক্ষয় রোগে ধরে গেছে, ক্রনিক আর্থারাইটিস, তাহলে কি ওই রোগীদেরকে আমরা কোন মায়াজামে ফেলাবো বা কোন ওষুধটা প্রথমে চার্জ করবো, মানে কোন মায়াজাম দেখে, সোরা না আমরা ওই ডেস্ট্রাকটিভ সিপ্লিনাম দেখে চার্জ করবো? এটা অল্প ক্লিয়ার হলে বা আগন্তুক ক্লাসগুলিতে এইভাবে অল্প আমাদের নবীনদের জন্য ক্লিয়ার হতে বলে ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আমার বক্তব্যটি শুধু না, শিক্ষার্থী আমি, আমাদের এই যে আলোচনা, আমরা অনেক মনীষীদের কথা তুলে ধরছি, বিশেষ করে আমাদের পথপ্রদর্শক যিনি মহাত্মা হ্যানিম্যানের কথা আমরা বলছি। ওই জায়গাগুলোতে আমরা একটা কথা বারবার বলার চেষ্টা করছি, বর্তমান সময়ে আমরা সেপারেটলি বা সিঙ্গেল মায়াজমের কোন রোগী আমরা দেখি না। আপনি দেখবেন আপনার থ্যালাসেমিয়ার যে কেসটি বা হার্টের পেশেন্টের যে কেসটি, হার্টের পেশেন্ট হয়, আপনি যে বলছেন সেখানে সিফিলিটিক মায়াজম প্রবল ভাবে আছে, তার হার্ট ক্ষয় হয়ে গেছে, তার হার্টের সমস্যা আসছে, তার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ডিজেনারেশন কন্ডিশনে আছে, সে ডিস্ট্রাকটিভ কন্ডিশনে আছে। ডিস্ট্রাকটিভ ডিজেনারেশন আমরা বলি, অধপতিত অবস্থায় আছে যেটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ডিজেনারেশনে। তাহলে এই জায়গাগুলোতে এবং আপনার থ্যালাসেমিয়ায় আপনি রক্ত কমে যাচ্ছে, হাইপো হয়ে যাচ্ছে, তার ল্যাক হয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, আপনি দেখবেন এখানে একটি মায়াজম এই ধ্বংসাত্মক অবস্থা তৈরি করতে পারে নাই, এখানে অনেকগুলো, বিশেষ করে 3টি মৌলিক মায়াজমের এই সংমিশ্রণ করছে। এখন এই যে মৌলিক মায়াজমকে আপনাকে কোনটা থেকে কোনটা আপনি আলাদা করবেন, কিভাবে করবেন, সেটা আপনার যোগ্যতার উপরে নির্ভর করে। সেই যোগ্যতাটা কোন জায়গায়? রোগীলিপি, ঔষধ নির্বাচন, রোগীলিপির মান কতটা ভালো, ঔষধ নির্বাচনের ক্ষেত্রে কতটা সঠিক হয়েছে, আপনার ওষুধের পটেন্সিতে আপনি কতটা সঠিক করতে পারছেন, এই সব বিষয়গুলো যখন এক আপনার পর্যবেক্ষণ, আপনার রোগীলিপি, তো আসলে রোগীলিপি আমরা এমন একটা অবস্থার রোগীলিপি করি, এখন আপনি একভাবে করেন, আমি আর একভাবে করি। বাংলাদেশে আমরা তো ডাক্তার আছি, হাজার হাজার ডাক্তার, লক্ষ ডাক্তার, কারো সঙ্গে কারো রোগীলিপির কোনো মিল তাল নেই। আপনার দৃষ্টিতে আপনি যারা সহজ ভাবেন, সঠিক ভাবেন, সেটি আমি ভাবি না। এইসব কারণগুলো, এইখানে আপনি অবশ্যই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এগুলো মিশ্র মায়াজমের কেস এবং জটিল মিশ্র মায়াজমের কেস। এখান থেকে আপনি কোনটিকে কোন আলাদা করবেন সেটি আপনার যোগ্যতার উপরেই নির্ভর করে।
আপনার রোগীলিপি, আপনার সিলেকশন, আপনার পোটেন্সি সব কিছু মিলিয়ে এই মায়াজনগুলোকে, যদি দেখা যায় যখন আপনার পিরামিডিং কোনটি হবে, যদি দেখা যায় আপনার সোরা পিরামিডিং আছে, এইসব কেসগুলোতে আপনি কোনোভাবেই একটি ওষুধ প্রয়োগ করে আরোগ্য করতে পারবেন না, সম্ভব না। একটি ওষুধ প্রয়োগ করছেন, আপনি একটা দিকে গেছেন, হয়তো 1 মাস 2 মাস 3 মাস পরে ডাইভার্ট হয়ে গেছেন, আপনি রোগীর লক্ষণ ডাইভার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাইভার্ট হতে হবে। দেখা গেছে সেক্ষেত্রে অ্যান্টি সাইকোটিক একটি মায়াজম প্রবল ভাবে আপনাকে মানে আপনার দিকে, রোগীর দিকে চলে আসছে ওষুধ দেওয়ার ক্ষেত্রে, সেটা আপনাকে দিতে হবে। দিলেন, দেখা গেল এমন একটি ক্ষেত্র আসছে যেখানে মেজর সোরা সব কভার করে এবং সেখানে মেজর পিরামিডিং হয়ে দাঁড়িয়েছে সিফিলিটিক, আপনাকে সেটি ওষুধ প্রয়োগ করতে হবে। এভাবেই আপনি মায়াজমের ব্যারিয়ার গুলোকে ভাঙতে পারবেন। এখানে আপনার কজেশন গুলোকে বেস করতে হবে, কি কারণে হচ্ছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনার অবশ্যই ভাবতে হবে কজেশনের ক্ষেত্রে। এসব গুলো ভাবতে গেলে হয়তো একটা অবস্থান তৈরি করে। সব ক্ষেত্রে সফলতা আসে না, অনেক ক্ষেত্রেই আসে, অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো এখন পর্যন্ত আমরা দেখি। তো ধন্যবাদ আপনাকে। স্যার আরেক একটা বিষয় কি এখানে যোগ করতে পারি? হ্যাঁ স্যার, ইকবাল মজিদ স্যার বলেন। স্যার হ্যাঁ স্যার বলেন, অবশ্যই। মানে আমাদের আমাদের আজকে স্যার যে এতক্ষণ ধরে আলোচনা করলেন, স্যারের কিন্তু আরো কয়েক মাস আগের থেকে আমাদের এই মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করছিলেন। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা কি বিজয়দা শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি, বলেন স্যার। আচ্ছা, এখন স্যার যে আরো আগে থেকে, স্যার আমাদের নিহার দাদা যে অনেক আগের থেকে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, একটা বেস তৈরি করছেন। আজকে এসে উনি আমাদের জন্য প্রথম পর্ব মায়াজম। কিন্তু এখানে আমরা অনেক চিকিৎসক আছি যারা রোগী হ্যান্ডলিং করি। এই যেমন একজন স্যার বললেন যে থ্যালাসেমিয়া, একজন বলে হার্ট ডিজিজ, আরেকজন বলে আমরা কিভাবে বুঝবো। তাহলে আজকের যে শুরু করলেন, আমি চিন্তা করলাম যখন এডটা দেখলাম, তাহলে আজকে একটু বই পড়াশোনা করা দরকার। আজকে স্যারের যখন আলোচনা হবে, অত্যন্ত গভীর আলোচনা হবে, মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে যখন উনি আলোচনা শুরু করলেন যে মায়াজম বিষয়টা কি, তখন কিন্তু যদি আমরা এইটাকে এটা কিন্তু হাজার হাজার বছরের পুরাতন, লক্ষ বছরের পুরাতন। শ্রদ্ধেয় হ্যানিম্যান স্যার এটাকে এক জায়গায় কম্পাইল করে দিয়েছে। অন্তর্নিহিত বিষয়গুলোকে কিভাবে তার ডাইনামিক কাজগুলো করে তার স্তরগুলো আমাদের সামনে তুলে আনছেন। আজকের নিহারদা এটাকে বোঝানোর চেষ্টা করছেন, এর কিন্তু একটা ঐতিহাসিক স্তর আছে। মানে আমি যদি এই থ্যালাসেমিয়া বিষয়টা যদি বুঝতে চাই, শুধু বর্তমান লক্ষণটাকে যদি ধরি তাহলে হচ্ছে না। কিন্তু কেন হবে না? হিস্টোরিক্যাল যে লেভেলটা আছে, দীর্ঘস্থায়ী অসুস্থতার যে কারণটা আছে, সেটা আমার জানতে হবে। আজকের বিষয়ে আলোচনা করলে স্যার, তারপরে একটা বিষয় উনি খুব গুরুত্ব দিয়েছেন, যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা এই যে মায়াজম, এর কিন্তু একটা ফিলোসফিক্যাল লেভেল আছে, প্রত্যেক জায়গায় লেয়ার আছে কিন্তু। কারণ আমার জীবনী শক্তি যখন দীর্ঘস্থায়ী বিকৃতি ঘটে, যেমন বাংলাদেশে এখন মারাত্মক সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে ভরা। কারণ আমি যে প্রাইমারি হেলথ কেয়ারে কাজ করি, আমাদের বিভিন্ন সেন্টারে যে রোগীগুলো আসে, নারী, পুরুষ, শিশু, যুবতী, তাদের যে রোগের যে প্রবণতা, এই যে কিশোরী মেয়েদের, কিশোরদের, এর যে ফিলোসফিক্যাল লেভেল আমার এই মায়াজমের মধ্যে আছে। তৃতীয় যে বিষয়টা দেখেন স্যার, আজকে কয়েকবার বলছেন এবং আরো আগেও বলতেছিলেন যে কিছু ফাংশনাল বায়োলজিক্যাল লেভেল আছে। আমার যখন একটা শরীর, এই শরীর তো এই দেশে ধরুন হিন্দু আছে, মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, কত আর্য আছেন, কত ধরনের মানুষের যে মিশ্রণের মধ্যে ঘটছে, ঘটার পরে হাজার হাজার বছরে এর যে ভাষাগত জিন তৈরি হয়েছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। তার আধুনিক একটা কথা উনি বলছেন যে ফাংশনাল বায়োলজিক্যাল লেভেল। তাহলে প্রথমটা ধরলাম কি হিস্টোরিক্যাল লেভেল, দ্বিতীয়টা উনি আজকে বলে দিলেন ফিলোসফিক্যাল লেভেল। মায়াজমের মধ্যে কিন্তু ফাংশনাল লেভেল বললেন। এখন আমরা যারা রোগী দেখি, এর মধ্যে একটা স্তর আছে কিন্তু, যেমন ক্লিনিক্যাল লেভেল বলি আমরা।
এইটার কিন্তু ধরন বোঝার কিন্তু বুঝতে হলে এই যে স্যার বললেন রোগী লিপি নিতে হবে, এই ইতিহাস জানতে হবে, উপসর্গ জানতে হবে, মানসিক অবস্থা জানতে হবে, টিস্যুতে কি পরিবর্তন ঘটলো তা জানতে হবে। তারপরে আমরা যখন হিস্ট্রি নেই, আরেকটা স্তর কিন্তু এই মায়াজমের মধ্যে হেরিডিটি লেভেল আসে। এই যে আমি একটু আগে বললাম, কোথার থেকে বাবা, কোথার থেকে মা, কোথার থেকে দাদি, কোথার থেকে নানি, কোথার থেকে বংশ এসে এর মধ্যে একটা মাইজোমেটিক প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্ম থেকে প্রজন্মতে সঞ্চারিত হচ্ছে বংশগত ভাবে। এই বিষয়টাও আমাদেরকে, হোমিওপ্যাথি কিন্তু একটা বিশাল সায়েন্স। তখন এটার মধ্যে কি হলো, ওই ব্যক্তি যখন আমার কাছে মেনিয়া নিয়ে আসলো, তখন আমরা ওকে বলি কি সাইকোসোমাটিক লেভেল। অনেক রোগী আসা 40 বছরের পুরাতন, ওরে দেওয়া হলো কি স্ট্রেমোনিয়াম 10 mg, একটা সিঙ্গেল ডোজ। কথা বলেই যাচ্ছে, থামে না। একটা সিঙ্গেল ডোজ 10 mg, থামতে লাগলো, কথা বলা কমালো, ঘুম আসলো, কয়েক মাস লেগে গেছে। তাহলে এই যে মনোদৈহিক স্তর, এটাও মায়াজমের একটা ব্যবস্থা। আরো ব্যাখ্যা আছে, লম্বা করতেছি না। আবার আমরা যদি আসি অ্যাক্টিভিস্ট স্তর, থেরাপিউটিক লেভেল এখন আসলাম এখন। তাহলে আমি প্রথমে একটা লেভেল বললাম, মেঘ 2 3 4 5 বললাম। 7 নম্বর স্তর যেটা, আমরা ঔষধ দেবো। তো ঔষধ দেওয়ার ক্ষেত্রে আমাকে এই স্যার যে এতক্ষণ ধরে অনেকগুলো ব্যক্তির বিষয়টা বললেন, তারপরে ইন্ডিভিজুয়াল বিষয় বললেন, এই যে ঔষধ নির্বাচন আমরা গেলাম, তখন এই স্তরগুলো যদি আমি বুঝি, তাইলে কিন্তু ঐতিহাসিক স্তর ক্লিয়ার হবে, তার মনস্তাত্ত্বিক স্তর ক্লিয়ার হবে। আরো স্তর আছে কিন্তু, আমরা যদি আরো যাই আরো স্তর আছে, ইডিওলজিক্যাল স্তরও বলা যায়। সব মিলিয়ে আজকের আলোচনাটা অসাধারণ ছিল। মায়াজমের একটা বেসিক জিনিস উনি আমাদের ধারণার ভিতরে দিলেন। তবে আমরা যারা উপস্থিত আছি, নতুন পুরাতন, এবং যারা তাদেরকে বুঝতে হবে, এবং আমাদের ডিএনএ বুঝতে হবে, জিনগত বৈশিষ্ট্য কেমন করে হয়। এই যে স্যার বললেন, এর মধ্যেও কিন্তু আবার কিছু বিষয় আছে, যেমন সাসেপ্টিবিলিটি, কেমন করে এটা হয়, রূপামতা কেন হয়। টিকা নিতে বংশ পরম্পরায় তার রোগের গতিপথ চেঞ্জ হয়ে গেছে। সব মিলিয়ে যদি আমরা এই বিষয়গুলো আলোচনা করি, এভাবে পরে নিজেরাও পরে আসি, তাহলে আমাদের এই মাধ্যমটা বোঝা সহজ হবে। পরে ফাইনালি স্যার সূরাকে নিয়ে একটু বিস্তারিত একটা আলোক আমাদের দিবেন। আমরা আরো বাসায় পড়ার চেষ্টা করব, জানবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সূরাকে সর্বশেষ হ্যানিম্যানিয়ান সূরা, আমাদের নিজের তৈরি করা সূরা না, কিন্তু আমরা নিজেরাও করে ফেলি অনেক সময় সূরাকে। এটা গতিটা কেমন করে ডক্টর হ্যানিম্যান স্যার করে, তবে অবশ্য হয় ডক্টর ক্যান্ট, ডক্টর বোগার, অনেকে এটার মধ্যে, ডক্টর বিদল কাছ থেকে অনেক কথা বলছেন, অবশ্যই বলবেন, ক্লিনিক্যাল ভাষা বলছেন। সব মিলিয়ে একটা বৈজ্ঞানিক আলোচনা আজকে হলো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনার জন্য, উপস্থিত সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইকবাল মজিদ স্যারকে। স্যার, আমাদের এখানে রুকসানা আক্তার নামে একজন আছেন, উনি একটা প্রশ্ন রাখছেন যে গর্ভাবস্থায় সন্তানকে কোনো ওষুধ প্রয়োগ করার মাধ্যমে মাহাজম মুক্ত করা যায় কিনা। স্যার, এই বিষয়ে যদি উত্তর দিতেন। আমার মনে হয় স্যার দিলে ভালো হয়। আপনাকে একটু অনুরোধ রাখবো, যেহেতু উনি মেডিকেল লাইনের লোক, তো আমার সাথে ভালো উত্তর দেবেন আশা করি। ইকবাল মজিদ স্যার, স্যার কিছু বলছেন নাকি আমাকে? প্রশ্ন করেন আবার। হ্যাঁ স্যার, এইখানে একজন প্রশ্ন রাখছেন যে রুকসানা আক্তার নামে, যে গর্ভাবস্থায় ওষুধ প্রয়োগ করার মাধ্যমে সন্তানকে মাহাজম মুক্ত করা যায় কিনা। হ্যাঁ, রুকসানা আক্তার। এখানে স্যার আমরা যদি দেখেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে, গর্ভ অবস্থায় আমি যে সেন্টারে কাজ করি, প্রতি বছর 7,000 গর্ভবতী মা আসে। আমি খুব খেয়াল করলাম, এদের মধ্যে 13 বছরের গর্ভবতী হয়, 15 বছরের গর্ভবতী হয়, 20 বছরের গর্ভবতী হয়, আবার এমন কিছু নারী আসে 40 কাছাকাছি সে গর্ভবতী হয়ে আসছে আমাদের সেন্টারে, অনেকগুলো সেন্টারে। এখন আমরা তো, আমি এটা তো অ্যালোপ্যাথিক লাইনের, কিন্তু আমি খেয়াল করি এর মধ্যে অনেকের সন্তানাদি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আজকাল আসতেছে।
আমরা আবার বিভিন্ন গবেষণামূলক সেমিনারে যাই, তো সেখানে বলে যে টোটাল পপুলেশনে এত পার্সেন্ট আজকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে আসতেছে। আপনি হয়তো এই ধরনের একটা প্রশ্ন করতে যাচ্ছেন, তার মাইজোমেটিক টেন্ডেন্সি যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে হলে আজকে যে স্যার আলোচনা করলেন মাইজোমের দীর্ঘস্থায়ী যে প্রবণতা, তাহলে আপনি যখন হিস্ট্রি নেবেন তখন কিন্তু আবার আমাদের কিছু কিছু বিজ্ঞজন যেমন ডক্টর টেইলর, ডক্টর ক্যান্ট, ডক্টর অ্যালেন, তারা আবার আধুনিক দৃষ্টিকোণ থেকে এটাকে একটা পরিবর্তনের কথা বলছেন। কেউ কেউ বলেন যে এই যে 13 বছরে যে মাটা গর্ভবতী হলো, তার কাকি পড়িয়ে দিলেন, এই মায়ের পুষ্টিটা কি এটা আমার জানতে হবে। তার শরীরে ফলিক অ্যাসিড, অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন কি সন্তান ধারণ করার জন্য এই মুহূর্তে আছে? তার কি বংশগত মা বাবার কোন ধরনের রোগ প্রবণতা আছে তার শরীরে? অথবা তার যে স্বামী, সে যদি রিক্সা শ্রমিক হয় তাহলে তাকে এক ধরনের পাই। সে যদি ট্রাক ড্রাইভার হয়, যত ট্রাক ড্রাইভার আমি এই পর্যন্ত আমার দৃষ্টিতে আমার জানা মতে পেয়েছি, শ্যামপুর, যাত্রাবাড়ি, জুরাইন, মিরপুর, বাসানটেক, অনেকের মধ্যে গনোরিয়া, সিফিলিস। কারণ তারা বছরের পর বছর লং রুটে থাকে, স্ত্রীর কাছে মাসে একবার অথবা 2 মাসে একবার আসে। ওদের অনেকেরই এই ধরনের মানে রোগ আছে। এই যে সন্তান পেটে আসলো, তার মধ্যে যে মানসিক চাপ সৃষ্টি হলো, এই যে এপিজেনেটিক প্রভাব তার মধ্যে পড়লো, তাহলে গর্ভাবস্থায় তার মধ্যে কি কি হতে পারে, এটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। গর্ভাবস্থায় উপযুক্ত চিকিৎসা যদি আমি নিতে চাই, এই যে স্যার একবার বলছেন যে আমি একজন ভালো কাউন্সিলর হব, আমি একজন ভালো মোটিভেটর হব, আমি একজন ভালো কমিউনিকেটর হব, তাইলে এই যে মাইজোমেটিক বিষয়টা যে আজকে আলোচনা করলেন, তাহলে আমাকে ভালো করে সূরা জানতে হবে, সিভিলিক জানতে হবে। আর বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বর্তমানে কোথায়? এখন লক্ষ লক্ষ ট্রাক ড্রাইভার, তারা যে অবস্থা, তারা শরীরে তারা যে রোগ তৈরি করতে চায়, ওটা সন্তান স্ত্রীর মধ্যে দিচ্ছে, স্ত্রী সন্তান উৎপাদন করতে, আর সে পৃথিবীতে নিয়ে আসছে অপুষ্টি সংক্রমণ। কিন্তু যদি শুধু কি আমি ঔষধ দিলে চলবে, নাকি তাকে আরো কিছু কাউন্সিলিং করতে হবে, যে কাউন্সিলিং এর মাধ্যমে সে ভালো অবস্থায় ফেরত আসে? অনেক লম্বা আলোচনা ম্যাডাম, এখানে মধ্যে ঔষধ শুধু দিলে হবে না। আমি অনেক মেয়ে পাইছি যে তার হিমোগ্লোবিন লেভেল 6, আমি তাকে যখন পরামর্শ দিয়েছি খাদ্যের ব্যাপারে, আমি আমাদের পুষ্টি বিভাগে বললাম এই ধরনের 10টা মাকে এক করেন, তো এক করে তাদেরকে পুষ্টি বিষয় দেয়। এখন যখন পুষ্টি বিষয় আলোচনা দিলাম, তো দেখা যায় তার হিমোগ্লোবিন 1 মাস 1.5 মাস পরে মোটামুটি 1 গ্রাম বৃদ্ধি হয়েছে। কিন্তু তা ওই মেয়ের সাথে যখন আলোচনা করলাম যে মা তুমি কি আসলে খাইতে পারো, তখন কান্না করতেছে। মা কান্না করো কেন? সকালে খাওয়া দাওয়া করনি মা? বলে আমার শাশুড়ি বলছে আমাদের কি বাচ্চা কাচ্চা হয়নি, তো তোদের কি খালি বাচ্চা কাচ্চা হচ্ছে, আমরা কি না খেয়ে ছিলাম না সকালবেলা? দেখেন, আপনি একজন চিকিৎসক হিসেবে, আমি দীর্ঘদিন কাজ করি, তো এই জন্য হয়তো এতগুলো কথা, আরো অনেক কথা বলতে পারবো ঘন্টার পর ঘন্টা, কিন্তু বলতে হবে না, তো এটাকে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আনতে হবে। শাশুড়ি বলতে তো আর খাওয়ার প্রয়োজন না, যা সেন্টার থেকে পরীক্ষা করে আস। সম্পূর্ণ না খেয়ে আসতে সকাল থেকে, সকাল 11টা বেজে গেছে, এখন তাকে লাড্ডার ক্লিনিকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হবে। সে কি শুনবে আমার কথা? কিন্তু আমি হয়তো তাকে মা ডেকে সন্তানের মতন করে কথা বলছি, তার জানলাম কান্না চোখে চলে আসছে। তাইলে ম্যাডাম আমাদের কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। তাহলে আমি একজন ভালো কমিউনিকেটর হইতে হবে, আমি একজন ভালো মোটিভেটর হইতে হবে, আমি একজন ভালো কাউন্সিলর হইতে হবে, আমি একজন ভালো ম্যানেজমেন্ট করতে পারি মেডিকেল লাইনগুলো, সেটা বুঝতে হবে। গর্ভাবস্থায় যে প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার, কোন ট্রাইমেস্টারে কি পরিবর্তন আসতে পারে মাইজোমেটিক, সেই লেভেলটা বুঝতে হবে। আমাদের দেশে টোটাল জনসংখ্যার যত বিয়ে হয় 55% থেকে 59% 18 বছর আগে বিয়ে হয়। আমার আই হ্যাভ অল দ্য রেকর্ডস। তাহলে আপনি চিন্তা করেন, যে মেয়ে 14 বছরে বিয়ে হলো, যে মেয়ে শিশু খেলার কথা, সেই মেয়ে তার পরিবর্তন আসবে কিভাবে? যার স্বামী এই কাজে লিপ্ত, তার শরীরে কি পরিবর্তন আসতে পারে? আবার আজকাল ফেসবুকের কারণে আমাদের দেশে অনেক রোগীরা আসে, সে ইতিমধ্যে সেক্স করে নিছে, সে বিয়ের আগে অসংখ্যবার সেক্স করছে, বিয়ের পরে এক ব্যক্তির সাথে সেক্স করতেছে। তাহলে তার যে সন্তান উৎপাদন হবে, তাহলে আপনাকে আমাকে আরো গভীরে এইসব বিষয় জানতে হবে যে কি ঘটনাটা ঘটছে। তাহলে আমি তাকে কি বলে তাকে চিকিৎসা শুরু করব।
বিজয়দা অনেক ধন্যবাদ বলে শেষ হবে না। স্যার আমার আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ স্যারকে আবারও সুন্দর। আমি একটু যোগ করি ম্যাডামের কথাটা, আমি কথা যোগ করি। আমাদের মধ্যে একটা মানে সমস্যা আছে ডাক্তারদের মধ্যে আমাদের, সেটা হলো কি জানেন, ডাক্তাররা বলে কি 7 মাসে আসলে হোমিওপ্যাথি ওষুধ খেলে নর্মাল ডেলিভারি হয়। একটা কমন কথা হোমিও ডাক্তারদের মধ্যে, আপনার ফোড়াটা আমি পাকাই দেবো, মানে এই ধরনের কথা কিন্তু প্রায় আমরা শুনি ডাক্তারদের কাছে। এই কথাটা একেবারে অযৌক্তিক হোমিওপ্যাথিতে। এখন যে প্রশ্নাবলী রাখছেন যে গর্ভাবস্থায় মায়ের চিকিৎসা দিয়ে সন্তানকে মায়াজম মুক্ত করা যায় কিনা, প্রশ্ন উত্তর হচ্ছে অবশ্যই করা যায়। যদি ওই মা এখন গর্ভাবস্থায় পেটে বাচ্চা আসছে, মা একটু ওষুধ খেলেন আপনার কাছ থেকে, সমস্যা এরকম না। অর্থাৎ আপনি যদি মায়ের একটা দীর্ঘমেয়াদী একটা ভালো চিকিৎসা দিতে পারেন, যেভাবে ইকবাল মজিদ স্যার বললেন যে সব ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজে, তার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড গুলো সব ভালো করে খুঁজে যদি আপনার বর্তমান সমস্যায় ভালো নির্বাচন করতে পারেন, তাহলে সেই প্রভাবটি অবশ্যই গর্ভবতী গর্ভের যে শিশু থাকে তার উপরে বর্তায় এবং সে অনেকটাই মায়াজম মুক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারে যদি উপযুক্ত চিকিৎসা দেওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার একজন প্রশ্ন রাখছেন, ফরহাদ আলী, উনি প্রশ্ন রাখছেন যে আপনার এই বইটা কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে জানতে চাইছেন। তো এইটার মাধ্যমে আপনি শেষ করবেন আজকে। বইয়ের কাজ আমার এই যে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করি এবং এই প্রুভিং দেখি এই বইয়ের কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, কোথাও কিছু সমস্যা হচ্ছে দেখছি, আমি সেগুলো ঠিক করতেছি। আমার ইচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমি জানুয়ারিতে এই বইটা বাজারে আসতে পারে, জানুয়ারি ডিসেম্বরের মধ্যে। এই এক মাস আসতে পারে। জি ধন্যবাদ জানাই আবারও স্যারকে। তো আজকে যারা এই দীর্ঘ সময় 9টা এখন প্রায় 11টা 3 বাজে, দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, মায়াজম প্রাথমিক ধারণা এবং সূরা মায়াজম সম্পর্কে শুনলেন, এবং স্যারকেও স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্যার ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন। সামনে আবারই সোমবার আমরা ক্লাসে একত্রিত হব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং সবাইকে নমস্কার এবং শুভরাত্রি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, নমস্কার।